আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহাসড়কে চাঁদাবাজি ও 3 চাকার যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই অটো ফাইন সিস্টেম উদ্বোধন। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে পিঙ্ক বাস সার্ভিস চালু। রাজধানী ছাড়াও চট্টগ্রাম ও বগুড়ায় মিলবে এই সেবা। 5 আগস্টের পর জেল পালানো 690 বন্দী এখনো পলাতক, জানালেন কারা মহাপরিদর্শক। দেশের কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 45,000 থাকলেও আছে দ্বিগুণেরও বেশি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহাসড়কে কোনো প্রকার 3 চাকার যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম উদ্বোধন করে তিনি কথা বলেন। মহাসড়কে এআই ক্যামেরা ব্যবহারে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করেন মন্ত্রী। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর 19টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারে সুফল মিলছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন রোধে এআই ভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করছে সরকার। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এআই প্রযুক্তির মাধ্যমে অটোফাইন সিস্টেমে মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরবে। দুর্ঘটনা রোধে মহাসড়কে কোনো প্রকার 3 হুইলার চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। এআই প্রযুক্তি বাস্তবায়নের ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সিলেট বিভাগের চা বাগান শ্রমিকদের মধ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি খাতের সামাজিক দায়বদ্ধতা তহবিলের সহায়তায় এই রেইনকোট বিতরণ করা হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন সরকার প্রধান। এ সময় চা শ্রমিকদের খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, মানবিক ও সামাজিক যে কোনো উদ্যোগে বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ 10,000, সেভরন বাংলাদেশ 5,000 এবং পাঞ্জুঘর গ্রুপ 5,000 রেইনকোট প্রদান করবে। চা শ্রমিকদের পক্ষ থেকে এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী এবং রেইনকোট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। চা শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা পাতা উপহার দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং অংশগ্রহণকারী বেসরকারি খাতের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে যাতে সকল শ্রমিককেই একটি রেইনকোট দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ এবং রেইনকোট যে 20,000 পাওয়া গেছে সেই 20,000 আমরা আগামীকালকে বা পরশুর মাঝেই প্রতিটি চা বাগানে, নির্ধারিত চা বাগানে এমপি সাহেবদের তত্ত্বাবধানে এবং ওখানে যে চা শ্রমিকদের সংগঠন আছে
তাদের মাধ্যমে আমরা চা শ্রমিকদের মাঝে সরাসরি বিতরণ করব। রাজধানী সহ দেশের প্রধান শহরগুলোতে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। বাসের চালক থেকে শুরু করে সুপারভাইজার, হেল্পার সবাই নারী। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলবে 14টি পিঙ্ক বাস। উদ্বোধনের পর সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত রীতিমতো এক যুদ্ধ। প্রতিনিয়ত ভিড় ঠেলে বাসে ওঠা সহ নানা হয়রানির শিকার হতে হয় নারীদের। এসব ভোগান্তির থেকে মুক্তি দিতে বিশেষ পিঙ্ক বাস সেবা চালু করেছে সরকার। এরই মধ্যে 14টি বাসের জন্য 14 জন নারী চালক এবং 25 জন নারী কন্ডাক্টরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। একজন নারী হয়ে আরেকটা নারীকে খুব নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং নিয়ে আসার যে ব্যাপারটা খুবই আনন্দদায়ক। যদি আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছে তারা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের চ্যালেঞ্জটা অনেক কমে চলে আসবে। কর্মজীবী নারীরা যাতায়াত করতে গিয়ে যে সীমাহীন ভোগান্তির শিকার হন তা লাঘবে গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের, অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় এই সেবা শুরু হয়েছে। প্রতিদিন রাজধানী ও বড় শহরগুলোতে যাতায়াত করা বিপুল সংখ্যক কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। মোট 14টি বাস নিয়ে সেবা চালু হচ্ছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। দেশে 20 বছরে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ভাঙা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, চলতি বছরে স্থানীয় সরকার বিভাগের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে 6,000 কোটি টাকা। আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। 5 আগস্টের পর কারাগার থেকে 690 জন বন্দী পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এর মধ্যে পলাতক 166 জনের কোনো তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে। রাজধানীতে কারা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা 45,000 হলেও বর্তমানে কয়েদির সংখ্যা 98,000। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক 9 জঙ্গির মধ্যে 3 জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মনির হোসেন। তো পরিপট কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের পর গেল 2 বছর ধরে দেশের কারাগারগুলোর সংস্কার, বন্দীদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের বিষয়ে জানাতে বকশীবাজারে কারা সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, দেশের 75টি কারাগারে 98,000 বন্দী আছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি। বর্তমানে যারা কারাগারে কাজ করছেন সেই তুলনায় আরও 4 থেকে 5 গুণ বন্দী কাজ করার সুযোগ চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে 2200 বন্দীর মধ্যে এখনও প্রায় 700 বন্দী পলাতক। গায়েব 166 বন্দীর নথিও নেই। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না নরসিংদী কারাগারের। বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে, তবে চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো
যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম। বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা, তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সেই ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান এই প্রবণতা কমে এসেছে, তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে একটি পিস্তল, 10 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। এ সময় একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়। বিজিবি জানায়, গতরাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া 3 রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। এ সময় 2 আরোহী একটি মোটরসাইকেলে করে চেকপোস্টের দিকে এলে বিজিবি সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে বিজিবি মোটরসাইকেলটির পিছু নিলে প্রায় 3 কিলোমিটার দূরে একটি কালভার্টের নিচে বাইকটি ফেলে তারা পালিয়ে যায়। এরপর মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য 5 কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। আকস্মিক ঝড়ে তাণ্ডবে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া সংলগ্ন নাজিরার টেক শুটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে শহরের কুতুবদিয়া পাড়া সংলগ্ন নাজিরার টেক শুটকি পল্লীতে অন্তত 10 থেকে 12টি শুটকির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলেরা। এ সময় ব্যবসায়ীদের প্রস্তুতকৃত ও শুকানোর অপেক্ষায় থাকা কাঁচা শুটকি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় কয়েক লাখ টাকার শুটকি। এদিকে আজ দুপুরে 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় জেলায় মোট 114 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে সকালে পর্যটন এলাকার প্রধান সড়ক সাময়িকভাবে পানিতে তলিয়ে যায়। এতে পর্যটক সহ স্থানীয়দের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। শহরের বিভিন্ন বাসাবাড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগী থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে 44 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চলতি মৌসুমে হাসপাতালে ভর্তি হয়েছেন 1311 জন। তবে হাসপাতালের এই হিসাবের বাইরে আউটডোর ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ হওয়া শত শত রোগী বাসা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। চলতি মৌসুমে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক যেন দুর্ভোগের অপর নাম। খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। এর মধ্যে নতুন করে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কেটে রাখায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের ধীরগতির কারণেই এই সংকট। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ধলেশ্বরী নদীর তীরে 11.25 বর্গ কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জ শহরের সড়কের দুর্ভোগ এখন নিত্যদিনের। কোথাও পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও ড্রেন নির্মাণের জন্য কেটে রাখা হয়েছে সড়ক। এরই মধ্যে সড়কের একটি অংশে পৌরসভার পানির লাইনের ফুটো দিয়ে বের হচ্ছে নোংরা পানি। আর বৃষ্টি হলে সীমা ছাড়ায় মানুষের ভোগান্তি। ফলে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, আর দুর্ভোগে পড়ছেন পথচারী, রোগী ও যানবাহন চালকেরা। এইভাবে তো গাড়ি ঘোড়া চালানো যায় না ঠিক মতো, সারা শরীর ব্যথা হয়ে যায়। যা কি বাচ্চাদের নিয়ে প্রচুর রিক্সে আছে, আমরা স্কুলে আসতে আমাদের খুবই ভোগান্তি হয়। হাসপাতালের মধ্যে রাস্তা চালাবেন, যে সব রুগী মুগি যায়। পরে রাস্তাটা অনেক দিন হয়ে গেছে, এই কাজটা ধরছে, এই যে আপনারা দেখতেছেন কোনো কাজ হইতেছে। জেলা পরিষদে যারা আছে, জেলা প্রশাসক আছে, হ্যাঁ, তাদের কাছে সবচেয়ে বড় আবদার এটাই, মূল যেই সড়কটা এটা আপনার কাজ করেন। ঠিকাদারের ধীরগতির কাজের জন্যই সড়কটি ঘিরে দুর্ভোগ বাড়ছে বলে জানায় কর্তৃপক্ষ। দ্রুত স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে বলে আশা মুন্সিগঞ্জ পৌরসভার। যেহেতু এটা জনবহুল একটি রাস্তা, মুন্সিগঞ্জের মেইন বডি, ওই হিসাবে আমরা কন্ট্রাক্টর সাহেবকে চাপ দিয়ে হোক বা যে কোনো প্রসেসেই হোক আমরা বদ্ধপরিকর যে অল্প টাইমে হয়তো আগামী 4 মাসের ভিতরে সর্বোচ্চ আমরা এই কাজটা শেষ করার চিন্তা ভাবনা আমাদের আছে, আমাদের প্রশাসক মহোদয়েরও আছে।
স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে সড়কটি 4 বার মেরামত করা হলেও অনিয়ম ও যথাযথ পরিকল্পনার অভাবে তা টেকসই হয়নি। তবে নামমাত্র নয়, টেকসইভাবে সড়কটি নির্মাণ সম্পন্ন হোক, এমনটাই চাওয়া এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জে পুলিশের হাতে আটকের 21 ঘন্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদি হাসান সহ 3 জন। দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া অন্য 2 জন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মোহাম্মদ রাকিব। এর আগে সোমবার বিকালে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল আয়োজন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের হেফাজতে নেওয়া হয়েছিল। ঝিনাইদহের কালীগঞ্জে বড় বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সোমবার ওই স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী ওয়াশরুমে গেলে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই শিক্ষক। পরে লজ্জায় শিক্ষার্থীটি দৌড়ে স্কুল থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে পরিবারের কাছে কান্নাকাটি করে সব ঘটনা খুলে বলে। এরপর স্কুল ছুটি হয়ে যাওয়ায় আজ সকালে ওই ছাত্রীর স্বজন ও গ্রামবাসী স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে ক্লাসরুমে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দিনাজপুরের সীমান্তবর্তী শিক্ষিত ও বেকার যুবকদের স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি দিচ্ছে সনদ ও প্রয়োজনীয় উপকরণ। এরই অংশ হিসাবে বিজিবি 29 ব্যাটালিয়নের আয়োজনে ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ন পরিষদে 15 জন যুবককে 4 সপ্তাহ ব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়। সকালে প্রশিক্ষণ শেষে 15 জন যুবকের হাতে সনদ ও হাউস ওয়্যারিং কাজের প্রয়োজনীয় উপকরণ তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খান। চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক প্রস্তুত ও বাজারজাত করার পাশাপাশি রাসায়নিক সারের প্রকৃত মজুদের সঙ্গে স্টক রেজিস্টারে গড়মিল পাওয়ায় সদের আলী নামের এক ব্যবসায়ীকে 1 বছরের কারাদণ্ড, 3 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজার এলাকায় সদের ট্রেডার্সের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান সহ কৃষি বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় কেক তৈরিতে পচা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুল ইসলাম। এ সময় পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত বিপুল পরিমাণ চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়। যমুনা নদীর নৌপথে চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সিরাজগঞ্জের মানববন্ধন করেছে নৌযান শ্রমিক ও স্থানীয়রা। বেলকুচিতে যমুনা নদীর পাড়ে মানববন্ধনকারীরা বলেন, নৌপথে নিরাপদে চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। অভিযুক্তদের গ্রেফতার, সন্ত্রাসী তৎপরতা বন্ধ এবং নৌযান শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেন নৌযান শ্রমিকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।